হোপফুলি সব শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক, পর্যাবৃত্ত গতি শেষ করে দিচ্ছে একদিনে। এক ক্লাস কেন, পর্যাবৃত্ত গতি চাইলে এমনি 2-3 ক্লাস শেষ করে দেওয়া যায়, কিন্তু পোলাবেন বুঝবে না আর কি। আমি তোমাকে বললাম যে পর্যাবৃত্ত গতির সরণ টরণ কিছু বুঝাইলাম না, কতদিন আমরা সরণ বুঝাচ্ছিলাম না, তো ধরো সরণ টরণ বুঝাইলাম না, তখন তো শেষ করে দেওয়া পসিবল। শুধু ফর্মুলাগুলো দিয়ে দিলে তো স্যার 1 ক্লাস 2 ক্লাসে শেষ করে দেওয়া যায়। স্যার স্যারেরা এদিকে দেখেন, আমরা একটা খুব সুন্দর সিস্টেম নিয়ে আলোচনা করতেছিলাম। মাঝখানে এখানে আমার একটা অবস্থা থাকে, স্প্রিংয়ে থাকে একটা বস্তু, সেটা কি করে দুইটা পয়েন্টের মাঝখানে ডুয়েল করে, দুইটা পয়েন্টের মাঝখানে ডুয়েল করে, এই জায়গায় আসছে, এই জায়গায় আসছে, রাইট? এই যে এইটার অবস্থাটাকে আমরা এভাবে প্রকাশ করতেছি, এটার অবস্থাটাকে আমরা এইভাবে প্রকাশ করতেছি। ক্লিয়ার? সমান সমান ডিস্টেন্সে আছে, এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি, দেখো স্যার এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি হইল বিস্তার বা অ্যামপ্লিটিউড এ, এই এ। ঠিক আছে স্যার, তাহলে এই অবস্থানের জন্য এদিকে আসলে আমরা কত পাচ্ছি? আমরা এদিকে পাচ্ছি হচ্ছে তোমার এক্স ইকুয়াল মাইনাস এ, এদিকে যাও এক্স ইকুয়াল প্লাস এ। আচ্ছা, এবার এখানে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 0। এক্স মানে কি বলছিলাম? এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা। জি স্যার, স্প্রিংটা আছে তো এখানে লাগানো আছে, রাইট? মানে এখানে লাগানো আছে, আমি এটা লিখতেছি না আর কি, স্প্রিংটা এই যে এখানে আছে, বাস ওইটাই জাস্ট টানাটানি করতেছে। জাস্ট আমরা বস্তুর অবস্থান নিয়ে কাজ করতেছি, স্প্রিং এর মধ্যে ডুয়েল করা বস্তুর অবস্থান নিয়ে কাজ করতেছি। ভিডিও হচ্ছে? হচ্ছে, ভেরি গুড। এখন আমরা এর মধ্যে বলে ফেললাম যে এখানে আমাদের ত্বরণ আমাদের শূন্য আসে, এটা অলরেডি বলছি। আর আরেকটা বিষয় কি যেন বলতেছিলাম স্যার? হ্যাঁ, এইটাকে আমরা সাম্যাবস্থা বলতেছিলাম, এটার নাম সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম। তো এটা আমাদের সাম্যাবস্থা, সাম্যাবস্থা থেকে দুই পাশেই সর্বোচ্চ এ পরিমাণ যাবে, এগুলো আমাদের সর্বোচ্চ অবস্থা। বাম দিকে সর্বোচ্চ অবস্থা, ডান দিকে সর্বোচ্চ অবস্থা। এই বাম দিকে সর্বোচ্চ অবস্থায় ভি হবে আমার ম্যাক্সিমাম, সরি ভি হবে আমাদের 0, ভুল বলে ফেলতেছি, ভি হচ্ছে আমাদের 0। কেন একটু পরে বুঝবা তোমরা। ভি হবে আমাদের 0, আর এখানে আমাদের ভি হয়ে যাবে ম্যাক্সিমাম, আর এই এক্সটা কিন্তু আমাদের ম্যাক্স। তাই আমরা এখানে একটা কাজ করব, এখানে আমরা এটাকে লিখব এক্স ম্যাক্স। ঠিক আছে, এখানেও সেমভাবে ম্যাক্স লিখব, ওকে। আর এগুলো সবগুলো মিনিমাম ভ্যালু, 0 ভ্যালু, দুই পাশে এগুলো 0 হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কেমনে বুঝছি স্যার? আমাদের মনে আছে, আমি যদি একটা বস্তুকে উপরে ছুঁড়ে মারি, এই কলমটাকে আমরা উপরে ছুঁড়ে মারলাম, এটা উপরে উঠে আবার নিচে চলে আসতেছে, উপরে উঠে আবার নিচে চলে আসতেছে। কোন পয়েন্টে এটা তার ডিরেকশন চেঞ্জ করতেছে বলো তো স্যার? সর্বোচ্চ বিন্দুতে। সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হয়ে যাচ্ছে? তাহলে বেগটা উপরের দিকে ছিল, তাই উপরের দিকে হেডিং ছিল, যখন শূন্য হয়ে গেছে তারপরে আবার নিচের দিকে হেডিং, রাইট? ওকে, ত্বরণটা সবসময় কোন দিকে? নিচের দিকে। এখানেও সেমভাবে যদি কনসিডার করো, ত্বরণ কোন দিকে? আমি তোমাদেরকে বৈশিষ্ট্য বলার সময় বলে দিছি অলরেডি, ত্বরণ আমাদের অলওয়েজ কোন দিকে? ত্বরণ আমাদের এই দিকে স্যার, সবসময় সাম্যাবস্থার দিকে ত্বরণ কাজ করা শুরু করে। সাম্যাবস্থার দিকে আমার তো বেগের এগেনস্টে না, সরণের বিপরীতে। বেগের এগেনস্টেও হইতে পারে, ফরেও হইতে পারে, বেগের দিকেও হতে পারে, বিপরীতেও হতে পারে। বেগ নিয়ে কথা না, আমরা জাস্ট এটা বুঝবো যে ত্বরণ সবসময় কোন দিকে? সাম্যাবস্থার দিকে। বেগ তো দুই দিকেই হইতে পারে, সরণ এবং ত্বরণের কিন্তু দিক এখানে ফিক্সড। সরণ কোন দিকে? সবসময় সাম্যাবস্থা থেকে বাইরের দিকে। ত্বরণ কোন দিকে? সাম্যাবস্থার দিকে। আমি যেভাবে ভেঙে পড়াতে স্যার, এটা খুব কম টিচারই পড়ায়, এইগুলোকে এমফাসাইজ করে জোর দিয়ে খুব কম টিচারই পড়ায়, আর বলবেন এই জায়গায় ভুল করে, একেবারে মুখস্থ রাখবা। তাহলে এখন আমরা মনে রাখবো কি?
পুরা এই সিস্টেমের জন্য ত্বরণের ডিরেকশন আমরা এক শব্দে এক বাক্যে বলতে পারি, সরণের ডিরেকশন আমরা এক বাক্যে বলতে পারি। সরণের ডিরেকশন কি? সরণের ডিরেকশন হলো সাম্যাবস্থা থেকে বাইরের দিকে, দেখো বাইরে আঁকলাম। ত্বরণের ডিরেকশন কি? সাম্যাবস্থান অভিমুখী, সাম্যাবস্থা অভিমুখী, এটার দিকে আসবে। তো একটা আরেকটার বিপরীত দিকে। এই জন্য আমরা বলতেছিলাম কি? এই জন্য আমরা বলতেছিলাম ত্বরণ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, মানে ত্বরণের মান সরণের মানের সমানুপাতিক কিন্তু দিক বিপরীত, তাই মাইনাস দিয়ে দিলাম। ক্লিয়ার স্যার? এটা একটা আমাদের এক্সপ্রেশন, এটা আমরা সামনে কাজে লাগাবো, সামনে এটাকে আমরা ইউটিলাইজ করব। স্যার এখন মাঝামাঝি একটা অবস্থান নিয়ে আমরা যখন কনসিডার করি স্যার, মাঝামাঝি একটা অবস্থান নিয়ে আমরা কনসিডারেশনে চলে আসতে পারবো স্যার? আচ্ছা, এই অবস্থানের জন্য আমাকে কি কি বের করতে হবে দেখি বলো তো স্যার। এই অবস্থানের জন্য আমার একটা এক্স বের করা লাগবে, আমার ত্বরণ বের করা লাগবে, আমার বেগ বের করা লাগবে, নাকি স্যার? সেই অবস্থানের জন্য আমার সরণ, বেগ, ত্বরণ এগুলো সবই বের করা লাগবে। তার মানে এই অবস্থানের জন্য বের করব, মানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটা সমীকরণ স্থাপন করে ফেলবো। এখানে খেয়াল করে দেখো, এই বস্তুটার জন্য এক একটা পয়েন্টে আমরা সরণ এক এক রকম পাচ্ছি, ত্বরণ এক এক রকম পাচ্ছি, বেগ এক এক রকম পাচ্ছি। ত্বরণ যদি এক এক রকম পাই, তাহলে স্প্রিংয়ের গতি কিন্তু ধ্রুব কোনো বল না, বা ধ্রুব কোনো ত্বরণ না, এক এক পয়েন্টে এক এক রকম করে পাবো। কারণ সরণ কিন্তু দেখো বাড়তেছে, তার মানে ত্বরণের মানও বাড়তেছে, আবার সরণ কমতেছে, ত্বরণের মানও কমতেছে। রাইট। চিন্তা করে দেখো, এটা যে ডুয়েল করতেছে, এটা কেন জিরো হবে? এবার চলে আসো স্যার, ত্বরণ আমাদের কোন ডিরেকশনে? এইদিকে ডিরেকশনে, বেগ আমার এদিকে ছিল, বেগ চির দিকে আস্তে ত্বরণ তো উল্টা দিকে, তাহলে বেগ কমে যাচ্ছে না? কমতে যেই মুহূর্তে আমার শেষ বিন্দু, তখন সে কত হয়ে যাবে? বেগ জিরো হয়ে যাবে। তারপর ত্বরণ তো এখনো স্যার সেম ডিরেকশনে কাজ করতেছে, তাহলে বেগটা শূন্য হয়ে গেলে তারা আবার টান দিবে না স্যার? তাহলে আবার বেগ বাড়তেছে। বেগ বাড়তে কোথায় আসলে? এদিকে দেখো, সবাই একটু এদিকে খেয়াল করো স্যার, সবার দৃষ্টি এদিকে। তো বেগটা স্যার বাড়তে আমার এই দিকে, এই বিন্দুতে যখন চলে আসলো, তখন বেগ সর্বোচ্চ হয়েছে। তাইলে স্যার বেগ এরপর আর বাড়ে না কেন? দেখো এই পয়েন্টটা পার করার সাথে সাথে ত্বরণের দিকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, টাস করে ত্বরণের দিকটা কি হয়ে গেছে? এবার কিন্তু স্যার ত্বরণ উল্টা দিকে কাজ করা শুরু করছে। তার মানে এই পয়েন্টের পরে বেগ তাকে আর বাড়ায় না, বেগের মানটাকে আর কেউ বাড়াচ্ছে না, উল্টা কমানো শুরু করে দিচ্ছে। খেয়াল করে দেখো, এদিকে ত্বরণের ডিরেকশন এইটুকু পর্যন্ত, এখানে এই সাম্যাবস্থা পার করার সাথে ত্বরণের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে বেগ আবার কমতে নিবে, কমতে জিরো হবে, জিরোতে গিয়ে থেমে যাবে, উল্টা দিকে আবার বাড়তে থাকবে, অ্যান্ড ইট কন্টিনিউস। বুঝছো স্যার? তার মানে এখানে কেন বি ম্যাক্স হচ্ছে বোঝা যাচ্ছে কি স্যার? বোঝা যাচ্ছে? ওকে। আর বস্তুটা সেদিকে যাচ্ছে যেদিকে তার বেগ। সরণের সময়ের সাথে সাথে ওই পুরো অংশটা ছোট হয়ে আসবে কিনা? এনার্জি কনজার্ভ থাকলে ছোট হবে না, সবসময় একই থাকবে। এনার্জি যদি কনজার্ভ থাকে বা শক্তি যদি সংরক্ষণশীল থাকে, এই স্প্রিংয়ের বল যদি, স্প্রিংয়ের শক্তি যদি ধ্রুব থাকে, স্প্রিংয়ের শক্তিটা যদি তোমার এখানের মধ্যে কনজার্ভ বা সংরক্ষিত থাকে। বুঝছো স্যার? এখন পুরা ঘটনাটা ভালো মতো আরেকবার আমরা একটু কনসিডার করি তো স্যার। পুরা ঘটনাটাকে আমাকে গতদিন একজন প্রশ্ন করছিল, তাহলে সেই প্রশ্ন সে আসলে আজকে তার সেই প্রশ্নের উত্তর আসলে তাহলে হয়ে গেছে, ঠিক না স্যার? এটা এই পজিশনে সে থেমে যাচ্ছে না কেন শুধু এইটুকুর মধ্যে ডুয়েল না করে সে এখান পর্যন্ত আসা লাগতেছে? কারণ স্যার এখানে একটা বেগ থাকতেছে, ত্বরণ নাই, সরণ নাই, সরণ শূন্য হয়ে গেছে, সাম্যাবস্থায় চলে আসছে, ত্বরণ আমার শূন্য হয়ে গেছে এই পজিশনটাতে এসে। কিন্তু বস্তু তো ত্বরণ আর সরণের উপর নির্ভর করে না, বস্তুর গতি নির্ভর করে তার বেগের উপরে। তার বেগটা কোন দিকে আছে স্যার? বেগটা কি জিরো হয়ে গেছে? উত্তর হচ্ছে না স্যার, বেগ তো সে আর উল্টো সর্বোচ্চ বেগে আছে। তাহলে সেটাকে আমরা কি বলি? জড়তা বলি। তার উপরে কোনো বল নাই, তার সরণ মানে সাম্যাবস্থায় সে চলে আসছে, স্টিল সে চলতে চাচ্ছে, কেন? তার বেগ আছে। এই থাকাটাকে আমরা কি বলি? জড়তা বলি। তাহলে সে জড়তার কারণে কি করবে? এদিকে চলে যাবে, গিয়ে যতক্ষণ পর্যন্ত শূন্য হচ্ছে ততক্ষণ যাবে, ফেরত আসবে। অ্যান্ড এটার কারণে সে দুইটা পয়েন্টের মাঝখানে ডুয়েল করতে থাকে। বুঝছো স্যার ব্যাপারটা এখন, নাকি বুঝো নাই? একেবারে আমরা সরল ছন্দিত গতি বা সরল দুলন গতি এক বাক্যে বুঝে ফেলতে পারছি। বুঝছো স্যার? তাহলে এখানে বস্তুর বিভিন্ন পয়েন্টে আমরা সরণ পাবো, ত্বরণ পাবো, বেগ পাবো। সরণ আমাদের এখানে শূন্য, ত্বরণ এখানে শূন্য, সঙ্গত কারণেই শূন্য। সরণের সংজ্ঞাটা কি?
স্মরণের সংজ্ঞাটা হচ্ছে সাম্যাবস্থা থেকে দূরত্ব, এখানে সাম্যাবস্থায় আছে, তার মানে দূরত্ব কত? 0। স্মরণের সাথে ত্বরণ হচ্ছে সমানুপাতিক, তাহলে ত্বরণ আমাদের কত হবে? 0 হবে। আবার বেগ কেন কি হচ্ছে সেটা দেখালাম, এটা সর্বোচ্চ যেদিকে যাচ্ছে সেটাকে আমরা বিস্তার বলতেছি। ঠিক আছে স্যার, ক্লিয়ার? হ্যাঁ, এটা 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 আজীবন চলতে থাকবে যদি শক্তি সংরক্ষণশীল থাকে। ঠিক আছে, কিন্তু বাধাদানকারী কোনো মাধ্যম থাকলে তখন আর আজীবন চলে না। এটার ইংলিশ আমরা বলি হচ্ছে তোমার অসিলেশন। কি বলি? আমি তোমাদেরকে বলতেছি, তবে আমাকে আমার কথাটা শোনো আগে। এই পুরো ঘটনাটাকে আমরা বলি হচ্ছে অসিলেশন। হ্যাঁ, সরল চন্দিত স্পন্দন গতি বা সরল দুলন গতিকে আমরা ইংলিশে বলি অসিলেশন। আর এইটা যখন একটা বাধাদানকারী মাধ্যমের মধ্যে থাকে এটাকে বলে ড্যাম্প অসিলেশন। আমাদের এখানে যেমন বাতাস থাকে, বাতাসের বাধা হচ্ছে, তখন যে অসিলেশনটা হয় সেটা হচ্ছে ড্যাম্প অসিলেশন। ড্যাম্পিং হচ্ছে মানে বাতাসের একটা বাধা হচ্ছে, ওই বাধার কারণে এটা আস্তে আস্তে বল হারাচ্ছে, শক্তি বাতাসকে দিয়ে দিচ্ছে। কাকে দিয়ে দিচ্ছে? বাতাসকে শক্তি দিয়ে দিয়ে আস্তে 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 অল্প অল্প করতে করতে থেমে যাচ্ছে। এই ঘটনাটা হচ্ছে কি আমাদের ড্যাম্প অসিলেশন। ঠিক আছে স্যার, আসো এবারে আমরা সরল তুলন মানে এই সরল চন্দিত গতিটাকে আমরা যখন একটু ডিফাইন করতে গেছি স্যার, ত্বরণ যদি স্যার আমার এর সমানুপাতিক হয় তাহলে এখানে আরেকটা কথা বলা যায়। এগুলো তোমরা সব তুলে নিছো? সবাই তুলে নিছো? তুলে নাও তো ঝটপট করে, একটু ঝটপট করে তুলে নাও। একটু বাড়াই স্যার একটা। লিখে ফেলো স্যার। কোন অনুশীলনগুলো ভালো মতো পড়বা? তুমি পড়বা হচ্ছে ওইখানে যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ আছে না, পর্যায়ক্রমিক অন্তরীকরণ হচ্ছে তোমার ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে সমীকরণ যেগুলো করে, থার্ড ডেরিভেটিভ পর্যন্ত সমীকরণ থাকে যে ওইগুলা পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ওটা মাস্ট করবা। ঠিক আছে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, বুঝি নাই? হ্যাঁ, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, ওটা তোমাদের এই বইতে অনুশীলনে তো কত যে আছে আমি সেটা শিওর বলতে পারি না। 9E নাকি কত জানি না, F নাকি কত। কোনটা কোনটা কোনটা? সাম্যাবস্থায় না না, এটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে এটা তো আর এখান থেকে এক লাফে এখানে চলে যাচ্ছে না, মাঝখানে তো ট্রানজিশন অবস্থা আছে নাকি? ওই ট্রানজিশন অবস্থা সবগুলাকে যখন বিবেচনায় নিয়ে আসবো তখন তো একটা মাঝখানে অবস্থা চিন্তা করতে হবে, এই জন্য নিয়ে আসছি। ও তোমাকে যেটা বলতেছিলাম চ্যাপ্টার 9-এ ওটা দেখবা, ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারটা দেখবা, তারপরে আরেকটা আছে স্পর্শক আর অবিলম্বের সমীকরণের, এগুলো দেখবা। রিটেনের জন্য এগুলো 100% শিওর, স্পর্শক আর অবিলম্বের চ্যাপ্টারটা। ঠিক আছে, আর প্র্যাকটিক্যাল অংশ থেকে খুব বেশি মানে বোর্ড স্ট্যান্ডার্ডে খুব বেশি কিছু আর হয় না। আর নর্মাল জিনিসপাতি নর্মাল ডিফারেন্সিয়েশন তো তুমি তো পারোই, এটাই আর কি। এগুলা তোমরা ভালো মতো দেখে দাও। ম্যাক্সিমাম মিনিমাম সর্বোচ্চ সর্বনিম্ন যেটাতে আছে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান মানে থেকে একটু একটু জিনিসপাতি দিচ্ছে কিছু জিনিস, ওগুলো একটু দেখে নিও। বেশি দিন লাগে না আমার মনে হয়, 1-1.5 দিন মনে হয় অন্তরীকরণ প্র্যাকটিস করলে হয়ে যায়। একটা না বসে প্র্যাকটিস করবা, প্রিভিয়াস কোয়েশ্চেন ধরে প্র্যাকটিস করবা, যা যা প্রশ্ন সেগুলো প্র্যাকটিস করবা, তোমার যেগুলো ভুল হচ্ছে সেগুলো দেখে মুখস্থ করে ফেলবা, প্রসেস মুখস্থ করবা যে আচ্ছা স্যার এই জায়গায় এমন করে থাকলে ক্যালকুলেশনটা এইভাবে করতে হয়। বিশেষ করে তোমাদেরকে যেটা বলতে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বা পর্যায়ক্রমিক অন্তরীকরণ যেটা পড়াইছি কনসেপ্টটা বললাম, ওটাতে কিন্তু কিছু প্রসেস ক্যালকুলেশন আছে একেবারে মুখস্থ করতে তোমাকে। তো তুমি যদি সারাদিন মাথা চাপড়াতে থাকো এটা আমি পারতেছি না কেন, সেটা তো হবে না স্যার, এটা তো মুখস্থ করতে তোমাকে প্রসেসটা। তোমরা ওই যে
না আমি চিন্তা করছি কি জানো, মানে আমি চিন্তা করছি হচ্ছে কি পোলাপানকে এরকম ইন হাউস লাইব্রেরিতে যেমন বিসিএসে পোলাপান পড়ায় এরকম করে পড়াবো। পড়ানোর সময় জাস্ট বেশি করা লাগবে না, 1 মাস যদি এদেরকে টানা এনে যদি পড়াইতে পারি, ম্যাথ কীভাবে পড়ে ফেলা লাগে সেটা শিখে ফেলতে পারবো। ম্যাথ পোলাপান শুধু অহেতুক দুশ্চিন্তা করে করে ম্যাথ করতে পারে না। আমার এবারে 26 বছরের পরীক্ষার্থী চিটাং কলেজের স্টুডেন্ট, তার আমি বাসায় দেখি, তাকে আমি বলতেছি, তার ফিজিক্স পড়াইতাম তো বেশিরভাগ, সে মাঝখানে কয়েকদিন ম্যাথ করাইলাম, একটু ম্যাথের সমস্যা আছে বলতেছে। ওর প্রবলেমটা কোন জায়গায় জানো, ও হচ্ছে কি আমাকে মুখে বলতে পারে যে স্যার এটা এরকম করতে হবে মনে হয়, আমার একটা অ্যাপ্রুভাল খুঁজে, যে আমি আমার অ্যাপ্রুভাল কেন তোমার লাগবে, তুমি করে যাও, অঙ্ক বললে কাটবার কি, করে যাও, লজিক থাকলে করো, স্যার এটা এই লজিক করছি, করে যাও। সে করছে, করে দেখে যে পারে। আমি বললাম যে তোমার সমস্যাটা কোন জায়গায় জানো, তোমার সমস্যা হলো তুমি ভয় পাও ম্যাথটা আগাইতে গিয়ে, তুমি ম্যাথ আগাইতে গিয়ে ভয় পেলে হবে না, তোমাকে প্রসেসটা মুখস্থ করতে হবে, লজিক্যালি মুখস্থ করতে হবে, অ্যান্ড ওইভাবেই আগায় যেতে হবে, আর কিছু করার নেই। এখন অনেক সময় আগাইতে গিয়ে ভুল হবে, সেই ভুলটাকে মুখস্থ রাখতে হবে, এভাবে আগাইলে হয় না। কেন হয় না, কারণটা একটু জেনে নিব, শেষ। ম্যাথ প্র্যাকটিস করা লাগে কেন, যাতে তুমি কোনো ভুল লজিকে যদি চলে যাও, ফ্যালাসিতে চলে যাও, ওই ফ্যালাসি থেকে যেন বের হয়ে আসতে পারো। বুঝতে পারছো, এগুলোকে আমরা বলি ফ্যালাসি, লজিক মনে হচ্ছে আসলে লজিক না। ক্লিয়ার? না ভয়ঙ্কর জিনিস না স্যার, ম্যাথ কখনোই ভয়ঙ্কর, সব সব করতে করতে চলে আসবে, সব করতে করতে আয়ত্তে চলে আসবে স্যার, ঠিক আছে? আচ্ছা শোনো শোনো বাচ্চারা, শোনো, আমরা এবার এটা যদি তুলে নেওয়া হয়, এখন তুলে নেওয়া হয়েছে সবারই, ওকে, তাহলে আমরা সামনে আগাই। আমরা বলতেছিলাম স্যার এ ইকুয়াল, সরি এ ইকুয়াল না, এ প্রপোর্শনাল টু -x নাকি স্যার? তাহলে ত্বরণ যদি সমানুপাতিক হয়, বলও নিশ্চয় সমানুপাতিক, আর এই বলের সমানুপাতিক ধ্রুবকটাকে যখন আমরা তুলে ফেলবো -kx আসে। এটা হচ্ছে সরল স্পন্দন গতির বলের সমীকরণ। কে হচ্ছে এখানে ধ্রুবক, একটা স্প্রিং এর ক্ষেত্রে এই ধ্রুবকটা নাম আমরা স্প্রিং ধ্রুবক হিসেবে পড়ি। সরল দোলন গতির সমীকরণ, সরল দোলন গতির বলের সমীকরণ, এটার নাম হচ্ছে প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল কোন দিকে কাজ করে, সাম্যাবস্থার দিকে কাজ করে। আমরা তো জানি সাম্যাবস্থার দিকে কেন ক্রিয়াশীল, তোমরা জানো তো নাকি স্যার? জানো সাম্যাবস্থার দিকে কেন ক্রিয়াশীল? ত্বরণটা সাম্যাবস্থার দিকে ক্রিয়াশীল, তাহলে বলটা তো সাম্যাবস্থার দিকে ক্রিয়াশীল হবে। প্রত্যয়নী বল মানে স্প্রিং এর দ্বারা বল, স্প্রিং যে বল এটা আনতেছে, স্প্রিং এর দ্বারা বলটাই প্রত্যয়নী বল। এটা কোন দিকে, সাম্যাবস্থার দিকে কাজ করবে সবসময়। সো সাম্যাবস্থার দিকে ক্রিয়াশীল প্রত্যয়নী বল। আর এখানে কেটা হচ্ছে একটা ধ্রুবক, এটা স্প্রিং এর ক্ষেত্রে বলা হয় স্প্রিং এর ধ্রুবক। এটা হচ্ছে তোমার একটা সমানুপাতিক ধ্রুবক, স্প্রিং এর জন্য স্প্রিং ধ্রুবক নামে পরিচিত। স্প্রিং এর জন্য স্প্রিং ধ্রুবক অথবা সরল দোলন গতির বলের ধ্রুবক। সরল দোলন গতির বলের ধ্রুবক, এটা আমরা মনে রাখবো। এখান থেকে বল বের করে ফেলা যায়। প্রত্যয়নী বলটা আমরা শর্টকাটে বের করে ফেলতে পারবো, ঠিক আছে? স্প্রিং এর জন্য এটা স্পেসিফিক স্প্রিং বা স্পেসিফিক সিস্টেমের জন্য কিন্তু কনস্ট্যান্ট, এই কেটা
কনস্ট্যান্ট কার কার দুই একটা গল্প বলি স্যার, আপনাদের গল্প না বলে প্রশ্ন ধরতে পারবেন না। প্রশ্নের মধ্যে আর কি ঘটনা, প্রশ্ন টেলিং যেরকম থাকে। আমার কাছে একটি স্প্রিং আছে, ধরো আমার গাড়ির যে শক অ্যাবজর্বিং যে স্প্রিংটা আছে সেটা চেঞ্জ করছি, করার পরে স্প্রিংটা আমি নিয়ে আসছি আমার স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য। আমি এটা ঝুলাই দিলাম, ঝুলাই দেওয়ার পরে আমরা এখানের মধ্যে ঝুল্লা করতেছি, ঠিক আছে। সো একটা আমার ওয়েট একটু বেশি আছে, আমি ঝুলতেছি, হালকা পাতলা একটা ছেলেকে নিয়ে আসলাম, তারপর তুই একটু ঝুলে দেখ। তা আমরা দুজনে ঝোলাঝুলি করতেছি, এটার মধ্যে সব সময় আমি ঝুলি, হালকা কেউ একজন ঝুললো, আরেকজন মনে করে যে আমার কাছে 150 কেজি ওজন একটা ছেলে আছে, সেও ঝুললো আলাদা করে। সব সময় কেটা কিন্তু সেম থাকবে। কেন? আমার স্প্রিংটা সেম। উপাদান না শুধুমাত্র স্যার, উপাদান হতে পারে, আকৃতি হতে পারে, বুঝতে পারছো? আবার ওই একই উপাদান ম্যাটেরিয়ালে আসলে অনেক কিছুই আছে। ম্যাটেরিয়ালের মধ্যে এটাকে কিভাবে হিট ট্রিটমেন্ট করা হয়েছে, ম্যাটেরিয়ালটা আয়রনের কিন্তু অনেকগুলো ফেজ আছে এটাকে ট্রিটমেন্ট করার মধ্যে। হ্যাঁ, তো তোমার এটাকে মার্টেনসাইট, তারপরে এগুলো নামগুলো শুনবা। এর তো অবশ্যই অনেকগুলো কি কার্বন, মানে আয়রন কার্বন যে মিক্সচারের মাধ্যমে যে শঙ্করের মধ্যে অনেকগুলো ভেরিয়েশন আছে, অনেক রকম ভেরিয়েশন আছে। আবার একই ভেরিয়েশন হওয়ার পরেও, একই পার্সেন্টেজে থাকার পরেও অনেক রকম স্ট্রাকচার তৈরি হয়ে যায়। মার্টেনসাইট, লেডি, আরও কী জানি জিনিসপাতিগুলো আছে, পড়ছিলাম ভুলে গেছি এমএমই কোর্স সাথে। তো আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে কি তুমি এটা একবারে ম্যাটেরিয়ালের কোন ফেজে কীভাবে করে রাখছো সেটা, এটার শেপটা, এটার লেংথটা সব কিছু বিবেচনায় একটা ওর কে থাকবে, ওর একটা কী থাকবে, কে থাকবে। সো এই কেটা স্যার ফিক্সড, তার জন্য স্পেসিফিক স্প্রিংটার জন্য। স্প্রিংটাকে যদি আমি কেটে স্যার অর্ধেক করে দিই, যদি ম্যাটেরিয়াল বলো, তোমার কাছে মনে হবে কি জানো স্যার, বিমল কী রে স্যার অসুস্থ লাগে? ওকে, একটু মনোযোগ আমার দিকে দেখো স্যার, আমি তো অনেক কিছু দেখাচ্ছি এখানে। তোকে একটা স্প্রিংকে এবার কেটে অর্ধেক করে দিলাম, ওই আমার গাড়ির স্প্রিংটা কেটে অর্ধেক করে দুই দিকে ঝুলাই দিচ্ছি। এখন একজন বলতে পারে স্যার তাহলে তো স্যার এইটার কে আর এটার কে সেম হবে, সেম স্প্রিং থেকে তো কেটে অর্ধেক করছি, কিন্তু উত্তর হচ্ছে না স্যার। এই জন্য এর লেংথ থেকে শুরু করে সব কিছুই নির্ভর করে এটার উপরে, বুঝতে পারছো? হ্যাঁ, তবে ওই কে থেকে আমরা যদি এক্স্যাক্ট সুষম স্প্রিং হয়, কেটে অর্ধেক করলে এটা হচ্ছে তোমার কেটা দ্বিগুণ হয়ে যায়। অর্ধেক করলে কে হয়ে যায় দ্বিগুণ, কারণ কে এর সংজ্ঞাটা হচ্ছে একক দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য বল। তো আগে 2 নিউটন বল প্রয়োগ করলে ধরো এটা 5 মিটার 10 মিটার বাড়তো। এখন 2 নিউটন করে বল প্রয়োগ করলে এখানে 5 মিটার বাড়বে, এখানে 5 মিটার বাড়বে না? তাহলে এটা তোমার হচ্ছে কি 10 মিটার বেড়ে গেল না স্যার, আলাদা হওয়ার কারণে? তাহলে কে দ্বিগুণ হয়ে যাবে না ওই সেন্সে, বুঝতে পারছো? সো এখানে মূল বিষয়টা হচ্ছে কি, তুমি যখন আলাদা করে ফেলতেছ কে ডাবল হয়ে যায় অর্ধেক করে ফেললে। তো এরকম আরও কিছু জিনিসপাতি আছে, কে একটা স্প্রিং সাথে একটা স্প্রিং লাগাই দিলে এগুলোকে বলা হচ্ছে তোমার স্প্রিংয়ের কম্বিনেশন অফ স্প্রিং বলা হয় আর কি। কম্বিনেশন করে কীভাবে করা যায় এটা নিয়ে একটা কোয়েশ্চেন আসছিল কোথায়, গত বছর এইবারের আগের বার, মানে এই বছর তো 25 সাল পরীক্ষা দিচ্ছে, এইচএসসি 24 ব্যাচে যেসব পরীক্ষা দিচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি রিটেন পরীক্ষা একটা প্রশ্ন আসছিল স্প্রিংয়ের কম্বিনেশন নিয়ে, বুঝতে পারছো? সো এইগুলো তোমাদের অ্যাডমিশনে পড়া লাগবে, এখানে লাগবে না, বুঝছো? কিন্তু তোমরা যে কনফিউশনটা আমি দূর করে দিলাম যে এই কেটা কিসের উপর নির্ভর করে, এই কেটা নির্ভর করছে স্পেসিফিক একটা স্প্রিংয়ের জন্য। স্প্রিংটাকে চেঞ্জ করে ফেলছো, দেন স্প্রিং হয়ে গেছে, কেটে ফেলছো চলে যাবে স্যার, চিকন করে ফেলছো মোটা করে ফেলছো চলে যাবে স্যার। ম্যাটেরিয়াল থেকে শুরু করে শেপ থেকে শুরু করে সব কিছুর উপর, লেংথ থেকে শুরু করে সব কিছুর উপর নির্ভর করতেছে ওই একটা সেট আপের জন্য। আচ্ছা, আর কি হতে পারে? আরেকটা হতে পারে কি জানো স্যার, এসিএস এর প্রবলেম যখন 21 সালে অপর ভাইরা পড়াইতেন, অপর চিন্ময় ওনারা পড়াতেন, তখন একটা খুব কমন প্রবলেম এখানে পড়াইতেন, বাচ্চারা আমাকে সবসময় দিতেন, বলতো স্যার এটা প্রশ্নটা মুখস্থই হয় না। আমি বলি কি, তোমরা প্রসেস না জেনে, এটা কোন সিস্টেমে সেটা না জেনে মুখস্থ করতে চেষ্টা করলে তো এটা বোকার খাটুনি হবে। তো ওইখানে যে সিস্টেমটা ছিল এটা তোমাদেরকে একটু দেখায়, তোমরা এখন বলবা যে স্যার এত ইন্টারেস্টিং একটা জিনিস এত সহজে বোঝা যায়। এটা হচ্ছে তোমার নিমজ্জিত বস্তু নিয়ে। তো নিমজ্জিত বস্তু দেখলে আমাদের কাছে মনে হচ্ছে এটা তো স্যার কখনো পর্যাবৃত্ত গতিতে আসবে না, নিমজ্জিত বস্তু তো স্যার পর্যাবৃত্ত গতির কিছু না। কিন্তু তোমাকে বুঝতে হবে ঘটনাটা কীভাবে আগাচ্ছে। এখানে ধরো একটা আংশিক নিমজ্জিত বস্তু আছে, এটা কি আছে? আংশিক নিমজ্জিত একটা বস্তু আছে। এবার এটার মধ্যে একটা হালকা বল প্রয়োগ করে এটাকে উপর নিচ করতে দিল, সেইটা ধরো যে কি উপর নিচ করতেছে, তো এটা একটা পর্যাবৃত্ত গতি না স্যার? হ্যাঁ কি না? বল প্রয়োগ করছো, বল এখানে আছে কি নাই? বল প্রয়োগ করতে কতটুকু ঢুকছে সেটা লিখে দিছিল এখানে। তো তোমাকে বলও দিচ্ছে, 100 দিচ্ছে, এটার একটা কে আছে না?
এই সিস্টেমের একটা কেয়াস অ্যান্ড স্থিতিস্থাপক, মানে এটাকে আমরা কি বলবো, সরল দুলন গতির, এটার তো একটা সরল দুলন গতি, সরল রেখা বরাবর তার গতিপথ, ত্বরণ সরণ সবই আছে, সাম্যাবস্থা সবই আছে, উপর নিচ করতেছে, এটা বুঝতে পারছো? এটাও তো একটা সরল দুলন গতি। তো সরল দুলন গতির একটা কে থাকবে কি থাকবে না? তো ওদেরকে বললাম যে তোমরা কে বের করে সুন্দর মতো সলভ করে ফেলো, অঙ্ক হয়ে যাবে তো স্যার। এটাকে তুমি চিন্তা করে, এখানে কোনো পানি নেই, এটাকে স্প্রিংয়ের মতো চিন্তা করে দেখো, তারপরে ভাবো তো, বলো যে স্যার একদম সহজ হয়ে গেছে তো এখন। এতদিন তো স্যার কোয়েশ্চেনটা এরকমই ছিল যে এখানে বল প্রয়োগ করে আমরা কি করছি, বল প্রয়োগ করাতে এটা ধরো যে কি বল প্রয়োগ করে 3 সেন্টিমিটার ডুবানো হলো, তারপর ছেড়ে দেওয়া হলো, তারপর এটা উপর নিচ করতেছে, এটার পর যে গাল বের করতে বলছে এরকম কিছু একটা আর কি। হ্যাঁ, তো আরও কিছু কিছু প্রশ্ন ছিল, অনেক ভ্যারিয়েশন প্রশ্ন ছিল, বাট সেট আপটা একই রেখে স্প্রিংয়ে যত টাইপের প্রবলেম করাবো ওই টাইপের মতো করে প্রবলেমটা দিচ্ছে, জাস্ট সিচুয়েশনটা ডিফারেন্ট করে দিচ্ছে। বুঝতে পারছো? এইটা কিন্তু তোমাদের শুধু এসিএসও তুলে পিক করে নিয়ে আসছে, ইন্ডিয়ান কিছু জেই নিটের যে কিছু প্রশ্ন থাকে ওই জেই নিটের প্রশ্ন থেকে তুলে নিয়ে আসছে আর কি। হ্যাঁ, তো ওরা কিন্তু সিস্টেমটা চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে আমার মূল আমব্রেলাটা কি। মূল আমব্রেলাটা হচ্ছে কি, সরল দুলন গতি। চ্যাপ্টারটার মূল নাম হওয়া উচিত ছিল এটা, সেটা কি স্যার? সরল দোলন গতি। এই সরল দোলন গতির আমি বৈশিষ্ট্য পড়াইলাম না স্যার আপনাদেরকে? এই বৈশিষ্ট্য যারা মেনটেন করে চলে তারা সবাইকেই কিন্তু আমরা কি হিসেবে চিন্তা করতে পারবো, একটা স্প্রিং যেভাবে কাজ করে সেভাবে চিন্তা করতে পারবো। তো তাদের জন্য আমার কেগুলোকে ফাইন্ড করতে হবে। কে একবার বের হয়ে গেছে মানে সিস্টেমটাকে আমি ডিফাইন করে ফেলছি, সিস্টেম ডেফিনেশন শেষ। তার উপরে তুমি বল প্রয়োগ করছো, কি করছো, কোথায় কি হয়েছে না হয়েছে সব কিছু মাপতে পারবা। কেমন স্যার? বুঝছো? একেবারে অল্প অল্প করে যাচ্ছে স্যার, তোমাদেরকে লাগলে ওই ভিডিও ক্লাসগুলো দিব, আরেকবার দেখবা, বিশ্বাস করো স্যার এত ভেঙে মানে অহেতুক কিছু অতিরিক্ত কথা বলে আমাদের বেশিরভাগ শিক্ষকরা, আমাদের আমিও বলি দুঃখজনক বিষয়, কিন্তু আমি চেষ্টা করি আজকাল, আমি চেষ্টা করি হচ্ছে কি একেবারে তোমরা যে জায়গাগুলোতে ম্যাথে আটকে যাও, চিন্তা করতে গিয়ে আটকে যাও, প্রশ্ন ধরতে পারলে তো আনসার হয়ে যায়, প্রশ্ন ধরাতে তোমরা আটকে যাও, সেইগুলোকে একটু জাস্ট ক্লাসে মূল থিওরি পড়ানোর সময় আলোচনা করে দিতে। ঠিক আছে স্যার? তাহলে আমাদের কিন্তু এই বলের সূত্রটা পড়া হয়ে গেছে, ঠিক না স্যার? এখানে কেটাকে আমরা ভালো মতো করে বুঝলাম, কেটা পুরোপুরি সিস্টেমের উপর ডিপেন্ড করে, ওই সিস্টেমের একটা প্রপার্টি, যে সিস্টেমে এটা চলতেছে। তারপরে এই এক্সটা কি, এক্সটা হচ্ছে তোমার বল প্রয়োগে কতটুকু স্মরণ হইলো, এই বল প্রয়োগে এতটুকু স্মরণ হইলো, 10 নিউটন বল প্রয়োগ করলে 3 সেন্টিমিটার সরছে, 20 নিউটন বল প্রয়োগ করলে 10 সেন্টিমিটার সরছে, কিছু একটা তোমাকে বলে দেওয়া থাকবে। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা স্যার এখান থেকে আমরা সরল দুলন গতির সমীকরণ স্থাপন করব। সরল দুলন গতির সমীকরণ স্থাপন করব। এই সমীকরণটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা এটাকে বাংলায় বলো অন্তরজ সমীকরণ। একটা অন্তরজ সমীকরণ আমরা ডেভেলপ করে নিয়ে আসবো। সেটা ডেভেলপ করার জন্য আমরা বল থেকে আসবো এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। কিন্তু স্যার আমরা এফ ইকুয়াল টু আরও কি জানি স্যার? এম এ জানি না স্যার? এম এ বলতে পারি। আচ্ছা, এখন যদি আমরা স্যার এ ইকুয়াল টু লিখতে চাই, এ ইকুয়াল টু কি লিখবো স্যার? মাইনাস কে বাই এম ইন্টু এক্স। ঠিক আছে, এই পুরা ব্যাপারটা থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সামনে আগাবো। তবে এইটা একটু আমাকে মুখস্থ রাখতে হবে, এটা এক পাশে করে মুখস্থ রাখতে হবে। এ ইকুয়াল টু মাইনাস কি আসছে? কে বাই এম ইন্টু এক্স। কি আসছে? মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এই কেটাকে আমরা হচ্ছে কি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে হ্যাঁ দেখছি এই কেটা তোমার কার সমান হয়? কে বাই এমটা কার সমান হয় স্যার? ওমেগা স্কোয়ারের সমান হয়ে যায়, যেখানে ওমেগা হচ্ছে তোমার কৌণিক বেগ। আমরা কৌণিক কম্পাঙ্ক বলি এটাকে। তোমরা এবার বলবা স্যার কি এক আজগুবি কথা বলেন, মনে হচ্ছে মঙ্গল গ্রহ থেকে কিছু একটা ধার করে নিয়ে এসে আমাদের কথাটা বলতেছেন। বস্তু চলতেছে স্যার সোজা সোজা। কৌণিক শব্দটা আমরা দেখলাম স্যার ঘূর্ণনরত বস্তুতে, এটা কেন আসছে এটার ব্যাখ্যাও পড়াবো। আপাতত মুখস্থ করে ফেলেন, ছোট্ট একটা ব্যাখ্যা গল্প বলে দিব, তাহলে দেখবা যে কি আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং, আমাদের একটা কিছু একটা আইডিয়া আছে, ওই আইডিয়ার মাধ্যমে আমরা এটাকে নিয়ে আসি। বুঝছো স্যার? আপাতত মনে রাখো স্যার এটা কি কৌণিক কম্পাঙ্ক, সহজ ভাষায় কৌণিক বেগকে কৌণিক কম্পাঙ্ক বলে বলছিলাম না তোমাদেরকে পড়ানোর সময়? কখন বলে? কারণ এটার একটা ইউনিট আছে, সেটার ইউনিটটা কি? এটার এসআই ইউনিট রেডিয়ান পার সেকেন্ড না স্যার? এটা আরেকটা ইউনিট ছিল রেভলিউশন পার সেকেন্ড না?
সো সেকেন্ডটা কয়বার ঘুরে, এটা তো একটা কম্পাঙ্ক নাকি স্যার? এটা কোন ধরনের কম্পাঙ্ক? যেহেতু গুণন রিলেটেড তাই এটা হচ্ছে তোমার কৌণিক কম্পাঙ্ক, বুঝতে পারছো স্যার? রেভলিউশন পার সেকেন্ড, তো এটাকে কৌণিক কম্পাঙ্ক আমরা বলতেছি। সো কৌণিক কম্পাঙ্কর মাধ্যমে যদি আমরা নির্ণয় করি, এটাকে আমরা -ω²x হিসাবে কনসিডার করতে পারি। এটাকে আলাদা একটা ফর্মুলা হিসাবে তোমরা মার্কিং করে রেখে দাও। আমরা কৌণিক কম্পাঙ্ক দেওয়া থাকলে আমরা সেখান থেকে ত্বরণ আর x এর মধ্যে সম্পর্ক স্থাপন করে ফেলতে পারি। এখন এই এটাকে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে যদি প্রকাশ করে লিখি স্যার, এটাকে এভাবে লেখা যায় না? এভাবে লিখা যায় স্যার? লিখা যাবে? কারণ আমরা জানি কি এক্সকে দুইবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায়, এক্সকে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ হয়, বেগকে আবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ। এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স, এক্সকে দুইবার ডেরিভেট করলে এটা পাওয়া যায়। পরের লাইনে যদি আমরা লিখে নিয়ে আসি, মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, ω²x = 0 হয়ে যাবে। তাহলে এই যে ব্যাপারটা পুরোটা মিলায় আমাদের কি আসলো স্যার? এটা হয়ে গেল স্যার, এটাকে বলা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ। ব্যবকলনীয় সমীকরণ, অন্তরজ সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বাংলায় দুইটা নাম আছে, ইংলিশে একটা নাম আছে স্যার। এটাকে আমরা বলবো অন্তরজ সমীকরণ, ব্যবকলনীয় সমীকরণ, কিংবা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলন গতি আর কি। তো লিখো সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ অবলিক অন্তরজ সমীকরণ। হ্যাঁ, সরল দোলন গতির ব্যবকলনীয়, আমরা ইয়াকে অন্তরজকে বা ডিফারেন্সিয়েশনকে ব্যবকলনও বলি। শব্দগুলা প্রশ্নে দেওয়া থাকে দেখেই স্যার আমরা দিলাম। সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা MCQ সব জায়গায় তোমাকে ব্যবকলন শব্দটা দিলে আবার ভয় পেয়ে যাবা। অন্তরজ সমীকরণ ইংলিশে লিখবা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হয়। ঠিক আছে, দেখো স্যার এখানে আমাদের এক্স আছে, এখানে আমাদের ইন্টিগ্রালের ইয়া আছে। এটা পুরোটাকে আমরা ইন্টিগ্রেশনের সাহায্য নিয়ে একটু যদি ফার্দার প্রসেসিং করি তাহলে কিন্তু আমরা এক্সের সমীকরণ পেয়ে যাব। এটুকু লিখছো স্যার? এটুকু লিখছো? আর আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। এটাকে যদি আমরা ফার্দার প্রসেসিং করি, আমরা এখান থেকে আমরা এক্স পেয়ে যাব। এক্স = a এরকম পাবো, সাইন ω_t প্লাস ডেল্টা। এটা হচ্ছে তোমার সরণের সমীকরণ। আমরা বলতেছিলাম না স্যার বস্তুটা কি করতেছে, দুইটা অবস্থার মাঝখানে ডুয়েল করতেছে, সাম্যাবস্থা থেকে এদিকে আর এদিকে। তো যে কোনো মুহূর্তে আমরা সময়ের সাথে যে কোনো মুহূর্তে আমরা সরণ বের করতে চাচ্ছি, সময় বসাবা, সরণ বের করবা। তুমি কি করবা? সময় বসাবা, এই যে এখানে সময় বসাই দিলে সরণটা বের করতে চাচ্ছ। 1 সেকেন্ড পরে কোন জায়গায় আছে, 3 সেকেন্ড পরে কোন জায়গায় আছে, কতটুকু অবস্থা বুঝ। ডেল্টাটা কি? ডেল্টাটা হচ্ছে কি আদি এটাকে বলা হয়, ধরো মুখ দিয়ে এই মুহূর্তে শব্দটা হঠাৎ করে মাথা দিয়ে চলে গেল, এই পুরাটাকে বলে দশা, এটা আদি দশা। হ্যাঁ মনে পড়ছে, এটা হচ্ছে দশা পুরোটাকে, এটাকে বলে আদি দশা। দশা জিনিসটা কি আমি একটু পরে বুঝাচ্ছি, আগে সমীকরণটা লিখো। ওই দশা জিনিসটা কি বুঝাইতে গেলে ওমেগার কথাটাও চলে আসবে, সব কিছু একসাথে চলে আসবে। হ্যাঁ আজকে হ্যাঁ ω_t হচ্ছে না, ডেল্টা হচ্ছে আদি দশা। আমি সবগুলো বলে দিচ্ছি, এখানে ব্যাখ্যাগুলো দেখাই দিই। এক্স = হচ্ছে আমাদের সরণ, হচ্ছে আমাদের সরণ, মানে ওই বস্তুটার কি কম্পনরত বস্তুর সরণ। এ হচ্ছে আমাদের এখানে বিস্তার, তোমরা তো চিনো নাকি স্যার? বিস্তার। আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, টি হচ্ছে আমাদের এখানে সময়, আর ডেল্টা হচ্ছে আদি। টি হচ্ছে আদি দশা, ডেল্টা হচ্ছে আদি দশা। ঠিক আছে, আর একেবারে ω_t প্লাস ডেল্টা এই পুরোটাকে বলা হয় দশা। এই পুরো জিনিসটাকে বলা হয় দশা, মানে এইটা আর কি। চোখে দেখা যায় স্যার? তোমরা দেখতে পাচ্ছ?
নাইস, ঠিক আছে। লাইট পিঙ্ক কালার ইউজ করতে হবে। হ্যাঁ, লাইট কি পিঙ্ক কালার ইউজ করতে পারতাম। নেক্সট থেকে করবো, সমস্যা নেই। বুঝছো স্যার? এমনি চাইলে কালার চেঞ্জ করা যায় কি না? করা যায় না মনে হয়। মাঝখানে কিছু হয়েছে আর কি। ঠিক আছে স্যার, বুঝতে পারছো? তাহলে এটা এখান থেকে আমরা ফার্দার ডিফারেন্সিয়েশন করে করে আরও দুটো সমীকরণ পেয়ে যাব। এই দুটো সমীকরণ আমি তোমাদেরকে ধরাই দিই, তারপরে আজকের ক্লাস শেষ। নেক্সট দিন আমরা হচ্ছে কি বাকি কেন আদি দশা, মানে দশা জিনিসটা কি, আদি দশা জিনিসটা কি, কৌণিক কম্পাঙ্ক ওমেগা জিনিসটা আসলে কৌণিক ব্যাপার কেন আসছে, এগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। আমরা জাস্ট এক্সেরটা তো পেলাম, এক্সের সাথে আমরা বেগের সমীকরণটা আর ত্বরণের সমীকরণটা লিখে দিই স্যার। বেগের সমীকরণটা স্যার, বেগের সমীকরণটা আপনারা এদিকে লিখেন। v ইকুয়াল এ ওমেগা এ, v ইকুয়াল হচ্ছে আপনাদের ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আসবে। তা এটাকে চাইলে আপনারা এইভাবে লিখতে পারেন, ওমেগা রুট বার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাও লিখতে পারেন স্যার। বি এর দুইটা সমীকরণ আছে স্যার, বি এর দুইটা সমীকরণ আছে। আর আমাদের ত্বরণের সমীকরণ আছে হচ্ছে এটা, একটা মাইনাস আসবে স্যার, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। আর এটা মানে একটু আগে দেখছেন না স্যার, এই পুরা পোর্শনটাকে আমরা এক্স বলতেছিলাম না, তো এইভাবেও কিন্তু আমরা কনসিডার করলে এটা ইকুয়াল টু এক্স চলে আসেই, রাইট? একদম সহজ না স্যার? ত্বরণের সমীকরণ আমাদের এই দুইটাই, ত্বরণের সমীকরণ আমাদের এই দুইটাই। হ্যাঁ, এখান থেকে আমরা তাহলে স্যার বি ম্যাক্স যদি করি, ভি ম্যাক্স কত পাচ্ছি? ভি ম্যাক্স ইকুয়ালটা পাওয়া যাচ্ছে ওমেগা এ, আর এ ম্যাক্স ইকুয়ালটা পাওয়া যাচ্ছে কি ওমেগা স্কোয়ার এ। মনে রাখবা স্যার, এই ফর্মুলাগুলো একটু সবগুলো তুলে নাও স্যার। ভি ম্যাক্স ওমেগা ম্যাক্স এগুলো হচ্ছে সর্বোচ্চ বেগ সর্বোচ্চ ত্বরণের সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, এখানে যে আনুষঙ্গিক রাশিগুলো সম্পর্কে আমরা বলতেছি, এগুলো নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। এখানে আরও কী জিনিস ইনকর্পোরেট হচ্ছে সব কিছু আলোচনা করে আমরা সামনে চলে যাব স্যার। তারপর শক্তি নিয়ে পড়ালেখা করব, তারপর বাকি থাকবে তোমাদের উলম্ব স্প্রিং, সরল দোলক, তারপরে শেষ স্যার তোমাদের চ্যাপ্টার। একেবারে ছোট্ট একটা চ্যাপ্টার ছোট, কিন্তু পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকুক স্যার। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।